যে কোনো জায়গায় বায়ু দূষণ করার স্বভাবটা তোর গেল না। আদ্রিসের গালে থাকা হাতটা আপনা আপনি সরে গেল। হাঁ করে তাকিয়ে আছে সে অরণ্যর দিকে। এখন কি উত্তর দিবে অরণ্যর কথার? তুই কি জীবনে ভালো হবি না অরণ্য? আমি খারাপ ছিলাম কবে রে? কথা বাড়ালো না আদ্রিস। জানে ভালো করেই কিছু বললেই অরণ্য পারলে বেচারার প্যান্ট খুলে হাতে ধরিয়ে দিবে, মানেজত শেষ করবে নিজের মুখের নাউজিবুল্লাহ মার্কা কথা দিয়ে। আদ্রিস না বলে দুহাত জোর করে বুঝালো এটা বলাই তার ভুল হয়েছে। অরণ্য আবার কাউকে ফোন দিয়েছে, কথা বলছিল তার সাথে। তখনও খেয়াল করলো আদ্রিস কেমন ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে, ঠিক তার দিকে। ফোনটা কান থেকে সরিয়ে আদ্রিসের কাঁধে হাত রেখে অরণ্য জিজ্ঞেস করলো তাকে, মনে মনে আমাকে বকছিস তাই না? আমি আগে থেকে জানি তো একটা মিনমিনে বজ্জার ছেলে। আমাকে আর কি কি উপাধি দেওয়ার বাকি আছে ভাই, দিয়ে আমাকে ধন্য করো। অরণ্য হাসলো আদ্রিসের কথা শুনে, তবে বুঝতে দিল না এটা। সুভা অফিসে এসেছে মাত্র। সাব্বির এসে জানালো এক্ষুনি তাকে মিটিংয়ে জয়েন করতে হবে। তাড়াহুড়ো করে তখনই মিটিংয়ে জয়েন করলো সুভা। ফিরে এসেই দেখা পেল কিয়ানের। অফিসের এত কাজে বিরক্ত প্রায় সুভা এখন ভালোভাবে বুঝতে পারছে তার বাবা চাচার কষ্ট কিভাবে এসব সামলাতেন। সুভা তো এই কয়দিনেই নাজেহাল অবস্থা। চেয়ার টেনে বসে কিয়ানকে জিজ্ঞেস করলো সুভা, আজকে সূর্য কোন দিকে উঠেছে ভাইয়া? প্রতিদিন যেদিকে ওঠে। আমি ভাবলাম আজকে সূর্য ভুল করে পশ্চিম দিকে উঠেছে হয়তো। আপনার এহেন ভাবনার কারণ কি রানী ভিক্টোরিয়া? রাজকুমারের পায়ের ধুলো অফিসে পড়লো যে। তোর জন্য খাবার নিয়ে এসেছি। বাইরের ভুলভাল খাবার খেয়ে শরীর খারাপ করলে অফিস সামলাতে হবে এই বলে তোর বাপ চাচা দুইজন আমার পিছে পড়বেন। আমি এসব পারবো না ভাই। খেয়ে দে সুস্থ থাক। পারলে নিয়ম করে 3 বেলা রাগিনীকে ভাইয়ার হয়ে বোঝাবি। কিয়ান কথাটা বলে শেষ করেছে কিনা তখনই রিং বেজে উঠেছে সুভার ফোনে। সুভা ফোনটা হাতে নিতেই কেড়ে নিয়েছে কিয়ান। ফোনটা ধরবে কি ধরবে না এটা ভাবতে ভাবতে কলটা কেটে গেল। কিয়ান অপেক্ষা করছে আবারও কিরণ ফোন দিবে আর সে ধরবে, কিন্তু কল না দিয়ে মেসেজ পাঠালো কিরণ। সুভার ফোন লক করা নেই, তাই দেখতে অসুবিধা হয়নি কিয়ানের। উৎসুকে মেসেজটা পড়ল সে। মুহূর্তে চোখ মুখের ভাবভঙ্গির পরিবর্তন হয়ে গেল তার। কপাল কুঁচকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। রাগে কিয়ানের ফর্সা চেহারাতে গুটগুটে অন্ধকার নেমে এসেছে। সহসাই চোখ দুটো লাল হয়ে গেছে তার। সুভা দেখতে পাচ্ছে সবটাই। হঠাৎ কিয়ানের এমন আচরণের মানে বুঝল না সে। প্রচণ্ড রাগে হাতে থাকা ফোনটা দেয়ালে ছুঁড়ে মারতে চাইলে সুভা চিৎকার দিয়ে বলে উঠেছে, ভাইয়া একদম না, ওটা আমার নতুন ফোন। ভাঙলে এমন অভিশাপ দেব এই জীবনে আর বউ পাবে না। কিয়ানের হাত থেমে গেল। ফোনটা রেখে দিল টেবিলে। চেয়ার টেনে বসল সে। কিয়ানের চোখে মুখে রাগ স্পষ্ট। নিজের মাথার চুল দুহাত দিয়ে খামছে ধরেছে সে। চিন্তিত ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো সুভা, কি হয়েছে ভাইয়া? মাইগ্রেনের ব্যথা বেড়েছে আবারও? মাথা নাড়িয়ে নাসূচক উত্তর দিল কিয়ান। এবার সুভার আরও বেশি ভয় হচ্ছে। এমন কি হলো কিয়ানের? হঠাৎ করে এমন পাগলের মতো আচরণ কেন করছে সে? আবারও কিয়ানকে জিজ্ঞেস করতে গেলে সে নিজেই বলে উঠেছে, রাগিনীর বিয়ে হলে আমি মরে যাবো সুভা। ভাইয়ের মুখে এমন বাপ্পারাজ মার্কা কথা শুনে হাসি পেল সুভার। শত চেষ্টা করে হাসি আটকাতে ব্যর্থ হলো সে। এদিকে চিন্তার মধ্যে থাকা কিয়ানের সুভার এমন হাসি পছন্দ হলো না। রেগে তাকিয়ে বলল, সমস্যা কি সুভা? আমি চিন্তায় মরছি আর তুই হাসছিস। ইয়ে মানে আর হাসবো না, একটা কথা বলো, তুমি কবে থেকে কিরণের জন্য এমন পাগল হলে? সুভার প্রশ্নে কিয়ানের সোজা সবটা উত্তর। আমার রাগিনী যখন ললিপপ হাতে নিয়ে ঘুরতো তখন থেকে। কিরণ জানে এটা? ও হলো টিউবলাইট। কতবার কথা দিয়ে বুঝিয়েছি কিন্তু উনি বুঝবেন না। এত কথা না বলে আমাকে পারলে সাহায্য কর। বলুন জাহাপনা, কিভাবে সাহায্য করতে পারি আমি আপনাকে? কিয়ান হুট করে উঠে দাঁড়িয়ে সুভার হাত দুটো ধরে বসলো। ইনোসেন্ট ফেস করে বলল, তুই গিয়ে আম্মু আব্বুকে বুঝাবি যেন আজই আমাকে বিয়ে করিয়ে বউ এনে দেয়। বউ হবে রাগিনী। আবারও কিয়ানের বাচ্চাদের মতো কথা শুনে হাসি পেল সুভার। সিরিয়াস মুহূর্তে হাসলে কিয়ান আবার রাগ করবে। বহু কষ্টে নিজের হাসি আটকে রেখে বলল সুভা, তারপর কি হবে? ছোট আম্মু আর চাচু ঝাঁটা হাতে নিয়ে দৌড়বে আমায়। কিয়ানের মনে হলো সুভাকে তাকে ইনডাইরেক্টলি বলেছে সাহায্য করবে না। মেজাজ দেখিয়ে হাতে থাকা নিজের ফোনটাই ছুঁড়ে মেরেছে দেয়ালে। সাথে সাথে কাঁচ ভাঙার শব্দ হলো। তাকিয়ে দেখলো সুভা দেয়ালে ঝুলানো তার আব্বু আর চাচুর ছবিটা কাচের ফ্রেম ভেঙে নিচে পড়ে আছে। কিয়ানের এমন কাজ ভালো লাগলো না। সুভার নিজেরও মেজাজ ভালো নেই। রাগ দেখিয়েই চলে যেতে বলেছে কিয়ানকে। কিয়ানের চোখে মুখে রাগ ফুটে উঠেছে।
গটগট করে হেঁটে সুভার কেবিন থেকে বেরিয়ে গেছে সে। স্টাফরা সব তাকিয়ে আছে কেয়ানের যাওয়ার দিকে। কি হলো কেউই বুঝতে পারলো না। কেয়ান মাত্রই অফিস থেকে বেরিয়েছে। তখনই এসেছে আনহা। অসাবধানতায় ধাক্কা লাগে দুজনের। কেয়ানের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো কারণে রেগে আছে। সে আগুনে ঘি ঢালার মতো কাজ করে বসলো আনহা। প্রিয় বোনের সাথে ঝগড়া হয়েছে বুঝি? মাথা খারাপ করবি না, নিজের কাছে যা। আমি সত্যি কথা বলে দিই তো, তাই এত গায়ে লাগে। এনিওয়ে, শুনলাম কিরণকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে। জানিস তুই? সুভা বলেছে এটা। এমনিতেই কেয়ান বিরক্ত, তার মধ্যে আনহার এমন খোঁচা মারা কথা সহ্য হলো না তার। আনহা ভালো করেই জানে কেয়ান ছোটবেলা থেকেই কিরণকে পছন্দ করে। ইচ্ছে করে কেয়ানকে রাগানোর জন্য সে এভাবে বলছে। ফ্রিতে একটা অ্যাডভাইস দিই, শুন। সময় থাকতে ভালো হয়ে যা, ভালো হতে টাকা লাগে না। কেয়ান চলে গেল। তখনই কেয়ানে যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসছে আনহা। মনে মনে বলছে, ভালো তো হতেই চাই, কিন্তু তোমরা সেটা হতে দিলে কোথায়? মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছে সুভা। একটু আগেই ওভাবে কেয়ানকে চলে যেতে বলেছিল। এখন নিজেরই খারাপ লাগছে। ফোনটা হাতে নিয়েছে কল দেবে বলে। তখনই মনে পড়ল কেয়ানের ফোনটা ভেঙে পড়ে আছে তার চোখের সামনে। তখন ওভাবে হেল্প না করলেও সুভা ভালোভাবেই জানে কেয়ান কতটা পাগল কিরণের জন্য। কেয়ান তার ভাই কম, ফ্রেন্ড বেশি। কিরণের প্রতি ভাইয়ের ভালো লাগার বিষয়টি বুঝতে সমস্যা হয়নি তার। দরজার ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙে সুভার। সাব্বির কতগুলো ফাইল হাতে দাঁড়িয়ে আছে দরজার সামনে। এই ছেলেটার আচরণে বারবার মুগ্ধ হয় সুভা। সুভার আব্বু চাচ্চুর মতো তাকেও খুব মানে সাব্বির। সুভা মুখে হাসি টেনে সাব্বিরকে ভেতরে আসতে বলল। ফাইলগুলো সুভাকে বুঝিয়ে দিয়ে চলে যেতে চাইল সাব্বির। তখনই মনে পড়ল আজকের বিজনেস ডিলের কথা। সুভা চাচ্চুর আজকে অন্য একটা কোম্পানির সিও সঙ্গে দেখা করতে যাওয়ার কথা, কিন্তু অফিসে আসা তো দূরের কথা, উনি তো বাড়িতেই নেই। সুভা যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই এই মুহূর্তে। সাব্বিরকে আসছি বলে পাঠিয়ে দিয়েছে সুভা। বাড়িতে এসেছে পর বাবার মুখে শুনেছিল আগে নাকি আহন অফিসের সবটাই সামলাতো, কিন্তু সুভা আসার পর থেকে তার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। বিরক্ত লাগলে এখন সুভাকে যেতে হবে। অরণ্য তার কেবিনে বসে আছে, এইমাত্র আসলো। সেই সকালে অপারেশন থিয়েটারে ঢুকেছিল, বেরিয়েছে এখন। সকালে যখন হসপিটালে আসলো তখন এক বাচ্চা মেয়ের সাথে দেখা হলো তার। এই মেয়েটাকে সে আগেও দেখেছে, চেনে ভালো করে। অরণ্যের একবার হাতে খুব ব্যথা লেগেছিল। বাইক নিয়ে বেরিয়েছিল সেদিন। ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার। ছোট্ট মেয়েটা তখন সাহায্য করেছিল অরণ্যকে। কিছু দিতে চাইলে মেয়েটা বলেছিল আজকে সে সাহায্য করেছে, অন্য একদিন তার বিপদে অরণ্যের থেকে সাহায্য চেয়ে নেবে। আজকে সকালে হসপিটালে আসার পথে দেখতে পায় অরণ্য মেয়েটাকে কান্নারত অবস্থায় সবার থেকে সাহায্য চাইছে। বাচ্চা মেয়েটার চোখের পানি আর এমন অসহায়ত্ব দেখে খুব কষ্ট হলো তার। গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে গেল। এটা ভরসার আলো দেখতে পেল অরণ্যকে দেখে। পরিচিত মুখ দেখে কান্নার বেগ বাড়ল তার। সব কিছু শুনে অরণ্যের মনে হলো আজকে মেয়েটাকে সাহায্য করার সময় এসেছে তার। মেয়েটার বাবা হার্ট অ্যাটাক করেছেন, ঘরে তার মা কান্নাকাটি করছে। হাতে তাদের টাকা নেই, হসপিটালে নিয়ে গেলে সেখানে রাখেনি, বলেছে বড় কোনো হসপিটালে নিয়ে গিয়ে ভালো হার্টের ডাক্তার দেখাতে। তখন থেকে নিজের আত্মীয় চেনা জানা সবার হাতে পায়ে ধরে সাহায্য চাইছে মেয়েটা, কিন্তু কেউই সাহায্য করতে রাজি নয় তাদের। কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে না পেরে সেখানেই বসে পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে মেয়েটা। অরণ্য তার বাড়িতে গেল, চেক করে বুঝতে পারল অবস্থা গুরুতর। তবে বেশি দেরি হয়নি। আরজিশকে ফোন দিয়ে জানালো ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসছে, দ্রুত ওটি রেডি করতে। ড্রাইভার আকাশের সাহায্যে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে ওনাকে। সকালবেলা থেকে এই ঝামেলায় পড়ে গেছে অরণ্য। আজকে যে বাড়িতে মেহমানদের আসার কথা মাথাতেই নেই তার। কিরণের ফোন আসছে বারবার, আজকে তাকে দেখতে আসার কথা। এটা কিরণ ছাড়া বাড়ির বাকিরা সবাই জানে। ভাইয়ের সাথে তার বন্ধুর মতো সম্পর্ক, সে কিছুই জানালো না দেখে রেগে আছে কিরণ। না পেরে কলটা রিসিভ করেছে অরণ্য। ফোনের অপর পাশ থেকে কেউ রেগে মেগে বলে উঠেছে, সমস্যাটা কি ভাইয়া তোমার? তোকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করে আমি বিয়ে করব। তুই যা দজ্জাল, আমার ভোলা ভালা নাদান বউয়ের সঙ্গে সারাদিন ঝগড়া করবে। সমস্যা এটাই। এই জন্যই তোমার ভোলা ভালা নাদান বউ পাত্তা দেয় না তোমাকে। খোঁচা মারবি না পেতনি, এখন পাত্তা দেয় না। পরে দেখবি আমার কোল থেকে নামতে চাইবে না তোর বালটুপি ললিতা। কি বলতে ফোন দিয়েছিস বল। তাড়াতাড়ি বাসে এসো। কথাটা বলে কলটা কেটে দিয়েছে কিরণ। অরণ্য জানে কিরণ এই বিয়ে করতে চায় না।
সেদিন শপিং মলে কিয়ানকে দেখে সে বুঝেছিল কিয়ান অরণ্যকে পছন্দ না করলেও তার বোনকে অনেক পছন্দ করে। কিয়ানের চোখে মুখে কিরণের প্রতি তার ভালোবাসা দেখেছিল অরণ্য, যেমনটা অরণ্য সুভাকে করে। তাকে পাওয়ার জন্য এইটুকু করতেই হবে অরণ্যকে। ঠোঁটের কোণে রহস্য ভরা হাসি অরণ্যর। তার মাথার মধ্যে কী চলছে সে ছাড়া আর কেউই জানে না। অরণ্য মেয়েটার সাথে দেখা করতে এসেছে, পিছু পিছু আবার আদৃশ্য এসেছে। মাথায় হাত বুলিয়ে বলেছে মেয়েটাকে চিন্তা না করতে, অপারেশন হয়েছে, এখন ওর আব্বু আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। অরণ্য চলে যেতে চাইলে পাশে থাকা মেয়েটার আম্মু বলে উঠেছেন, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না আমি স্যার। বিপদের সময়ে দেবদূতের মতো এসে সাহায্য করলেন আমাদের। এই ঋণ কিভাবে শোধ করব আমরা? এভাবে বলবেন না। আপনার এই ছোট্ট মেয়েটার কাছে আমি ঋণী ছিলাম। আপনাদের জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। ডাক্তার হিসেবে একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। হসপিটালের পাশে একটা বড় রেস্টুরেন্ট। ইদানিং এই রেস্টুরেন্টের খাবারের মাথায় পড়ে গেছে অরণ্য। এই যে এখনও যাচ্ছে সেখানে, পেছনে তাকিয়ে দেখলো আদৃশ তার সাথে সাথে হাঁটছে। বুড়ো কুচকে আদৃশের পানে তাকিয়ে প্রশ্ন করলো অরণ্য, কে চাই বাবা পাতেন্দ্রনাথ? তুমি আমার পেছনে আছো কেন? অরণ্যের মুখে নিজের এমন নাম শুনে হাঁ করে তাকিয়ে রইল বেচারা আদৃশ। পরিচয় হয়েছে পর থেকে এই অরণ্য বেচারার নামের এমনভাবে পিণ্ডি চটকায়, কষ্টে তার কচু গাছের সাথে সাথে ফাঁসি লাগিয়ে মরতে ইচ্ছে করে। আন্টি ফোন দিয়ে বলেছেন তোকে চোখে চোখে রাখতে, কোনোভাবেই যেন সুবাহার খপ্পরে না পড়িস। কি আম্মু বলেছে সব? আম্মু সিসি ক্যামেরা আর তুই গোয়েন্দা হলি কবে থেকে? আগে তো ছিলি চোর, ভাগ্য করে জন্মে হাতুড়ো ডাক্তার হয়েছিস। এসব আজগবি কথা বলে আর কত লজ্জা দিবি আমাকে? জানিস যখন আজগবি কথা তাহলে আবার লজ্জা পাস কেন? ঢং না করলে পেটে ব্যথা হজম হয় না তোর, মিনমিনে বজ্জাত। তুই চোখ মুখ শক্ত করে এমন ভাবে কথা বলিস মনে হয় সত্যি সত্যি কি না কি করে বসেছি। তোর জ্বালায় একদিন হার্ট অ্যাটাক করে আমার মৃত্যু হবে ভাই। রাখতো আমার কথা শোন। শাশুড়িদের এই এক সমস্যা বুঝলি, ছেলে বউকে তারা টাইট দিয়ে রাখতে চায় সবসময়, কিন্তু আম্মু তো আধুনিকা, এসব করতে আমি মাথায় আসে কিভাবে? তুই আবার ভুলভাল কিছু বুঝেছিস নাকি? আদৃশ দ্রুত তার মাথায় এদিক সেদিক নাড়িয়ে উত্তর দিল সে এসবের কিছুই জানে না। এদিকে আদৃশের এমন ভীত মুখ দেখে অরণ্য হেসে বলছে, চোরের মন পুলিশ পুলিশ, কিছু না করলে এমন ভয় পাচ্ছিস কেন? ঘাবড়ালো আদৃশ। অরণ্য কি কোনোভাবে জেনে গেল সেদিনের কথা? আদৃশ ভুল করেছিল, সেদিন আনহার কথায় মিথ্যা বলে ভুল বুঝিয়েছিল সুভাকে। অরণ্য আদৃশকে ভয় পেতে দেখে হাসলো। রেস্টুরেন্টের দিকে হাঁটা লাগিয়ে আদৃশকেও তার সাথে আসতে বলল। সুভা বসে আছে, সামনে অন্য একটা কোম্পানির সিও সাব্বির আর ওনার অ্যাসিস্ট্যান্ট পাশেই দাঁড়িয়েছে। এসেছে প্রায় অনেকক্ষণ হলো, এবার তাদের যাওয়ার পালা। যে কাজে আসা সেটাও কমপ্লিট। লোকটার নাম রায়ান চৌধুরী, বয়স তার খুব একটা বেশি না, অরণ্যর থেকে খানিকটা বড়ই হবে অথবা তার বয়সী। লোকটা সেই তখন থেকে তাকিয়ে আছে সুভার দিকে। কাজের কথা কমই হয়েছে, ওনার সব অ্যাটেনশন সুভার দিকে। অস্বস্তি হচ্ছে সুভার। সাব্বিরকে চোখ দিয়ে ইশারা করেছে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে তাদের। রায়ান টেবিলে থাকা অরেঞ্জ জুসের গ্লাসটা বাড়িয়ে দিল সুভার দিকে। ইচ্ছে না থাকলেও ভদ্রতার খাতিরে সুভা সেটা হাতে নিল। তখনই লোকটার হাতের স্পর্শ লাগলো তার হাতে। রায়ান ছেলেটা ইচ্ছে করেই করেছে এমন। সুভা রেগে তাকালে পরক্ষণে আবার বলেছে ইচ্ছাকৃত এমনটা করেনি, ভুল হয়েছে। ভুল বুঝতে পেরেছে যেহেতু সুভাও মেনে নিয়েছে ওনার কথা। সুভার থেকে বেশ খানিকটা দূরে টেবিলে বসে থাকা অরণ্য ভুরুচূড়া কুচকে তাকিয়ে আছে রায়ান ছেলেটার দিকে। হাতে থাকা কাচের গ্লাসটা এত জোরেই চাপ দিয়েছে যে ভেঙে কাচের টুকরো অরণ্যের হাতে ঢুকে গেছে। আদৃশ চিন্তিত হয়ে অরণ্যের হাতটি ধরে নিজের দিকে এনে বলল, পাগল হয়েছিস তুই? অরণ্য এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল আদৃশের থেকে। অরণ্যের তাকানো অনুসরণ করে আদৃশ্য তাকালো সেদিকে। বুঝতে বাকি নেই অরণ্যের এমন আচরণের কারণ। পরবর্তীতে কী হতে চলেছে সেটাও আন্দাজ করতে পারছে সে ভালো মতোই। সুভা উঠে চলে গেছে, পিছু পিছু গিয়েছে সাব্বিরও। রায়ান ছেলেটা তাকিয়ে আছে সুভা যাওয়ার পানে। সুভার ফোন আর রায়ানের ফোন দুটোই রাখা ছিল টেবিলে। হঠাৎ রায়ান খেয়াল করলো সুভা ভুলবশত নিজের ফোনটা রেখে ওনার ফোন নিয়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকা ওনার অ্যাসিস্ট্যান্টকে পাঠাতে চাইল সুভাদের ডাকতে, পরে আবার মনে হলো নিজেই যাবে। উঠে চলে গেল লোকটি। বাইরে আসতেই দেখতে পেল সুভার গাড়িটা এখনও রেস্টুরেন্টের পার্কিং এরিয়াতেই রয়েছে।
তার মানে আশেপাশে আছে। খুঁজতে খুঁজতে পেয়েও গেল সুভাকে। রাস্তার ওপারে দাঁড়িয়ে কারোর সঙ্গে হেসে হেসে কথা বলছে সে। রায়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, মনে মনে বলল, হাসলে মেয়েদের এত সুন্দর লাগে। প্রথম দেখাতে রায়ান এই ম্যাচিউরড সুন্দর মেয়েটার প্রেমে পড়েছে তার সুন্দর কথার প্রেমে। কিন্তু প্রথম দিনই কাউকে নিয়ে এত জল্পনা কল্পনা করা কি ভালো দেখায়? রায়ান আর কিছুই ভাবল না, ফোনটা নিয়ে এগিয়ে গেল সুভার দিকে। সুভা একটু বিরক্তিই হলো। প্রথম দেখাতে লোকটার এমন গায়ে পড়া ভাব তার ভালো লাগছে না। পরে যখন দেখলো ও তার ফোন নিয়ে এসেছে, মনে মনে আবার খারাপ লাগলো। নিজের ভুলভাল ভাবনায় কথা বলে ফোনটা সুভাকে দিয়ে রায়ান চলে যেতে নিচ্ছিল। রোডের মাঝখানে আসতে হঠাৎ কোথা থেকে একটা গাড়ি দ্রুত এসে খুব কাছ ঘেঁষে চলে গেল। আঘাত লেগেছে রায়ানের। ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়ে গেল সে। পাকা রাস্তায় পড়ে হাত পা ছিলে গেছে, মাথা খানিকটা ফেটে গেছে ছেলেটার। চোখের সামনে এমন ঘটনা দেখে স্তব্ধ সুভা। চিৎকার দিয়ে উঠল সে। সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল সেখানে। গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা অরণ্যর দিকে হাঁ করে তাকিয়েছে আরডিশ। পেছনে তাকিয়ে আবার অরণ্যর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, কি কি করলে ভাই তুই এটা? আরডিশের প্রশ্নে অরণ্য সোজাসাপটা উত্তর দিল, আমার পোষা পাখিটার দিকে নজর দিয়েছে। ওই শালার চোখ দুটো উগড়ে নিয়ে এই অনেক। তাই বলে একটা ভালো সুস্থ সবল মানুষটাকে আত্মরা বানিয়ে রেখে আসবি? লোকটার খারাপ কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবি তুই? অরণ্য ঘাড় কাত করে আরডিশের দিকে তাকিয়ে বলল, হাঁসের মতো পকপক না করে চুপ থাক। বেশি কথা বলে প্রাইভেট পার্টির লাথি মেরে ছেলের মুখে আব্বা ডাক শোনার শখ ঘুচিয়ে দেব। আরডিশ কথা বলল না, আর চুপচাপ বসে রইল। সে মনে মনে ভাবছে, এই ছেলেটাই কি একটু আগে তার পেশেন্টের পরিবারের বোঝানো ডাক্তার হিসেবে তার সব অসুস্থ মানুষের পাশে থাকা উচিত? এদিকে একটা সুস্থ মানুষকে মুহূর্তে আদমরা বানিয়ে রেখে আসলো। অরণ্যের কথায় আর রিয়াকশনে তখনই বুঝেছিল আরডিশ খারাপ কিছু হবে, কিন্তু অরণ্য এমন একটা কাজ করবে কল্পনাতেও ছিল না তার। ভিড় ঠেলে সুভা অ্যাক্সিডেন্টের জায়গাটাই গেল। চোখের সামনে এমন রক্তের বন্যা দেখে মাথা ঘুরছে তার। কিছুক্ষণ আগেই যে সুস্থ সবল মানুষটার সঙ্গে কথা বলল, তার এখন এই অবস্থা। রাস্তায় পড়ে ব্যথায় কাটাচ্ছে মানুষটা। মনে মনে গভীর অনুশোচনা হলো সুভার। তার জন্যই তো রায়ান এখানে এসেছিল। কিছুটা হলেও অ্যাক্সিডেন্টের জন্য সে দায়ী। আশেপাশে একটাই ভালো হাসপাতাল আছে। সুভা ভাবল রায়ানকে সেখানেই নিয়ে যাবে। সাব্বির আর রায়ানের অ্যাসিস্ট্যান্টের সাহায্যে গাড়িতে তুলল তাকে। কিছু দূরেই এভার কেয়ার হসপিটাল নামে বড় একটি হসপিটাল আছে। সেখানেই নিয়ে এসেছে রায়ানকে। কিন্তু এখানে এসে আরেক ঝামেলা। ডাক্তারদের অনেকেই লাঞ্চে। রায়ানের মাথায় গুরুতর আঘাত লেগেছে। জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট করতেও ভয় পাচ্ছে। বিরক্ত হয়ে সুভা সিনিয়র ডাক্তারদের ফোন দিতে বলল। অনেকক্ষণ হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। বিরক্ত হলো সুভা, রেগে বলল, এত বড় হসপিটালে কি ডক্টরের অভাব পড়েছে? আমার পেশেন্টের কিছু হলে আপনাদের ছেড়ে দেব না কিন্তু। ম্যাম, আর একটু অপেক্ষা করুন, স্যার আসছেন। ছেলেটার এমন কথা পছন্দ হলো না সুভার। সাব্বিরের দিকে তাকিয়ে বলল, সাব্বির ভাইয়া, ওনাকে নিয়ে চলো। এভাবে অসুস্থ পেশেন্টকে ফেলে রাখা চলবে না। আর আপনাদের হসপিটাল অথরিটির কাছেও আমি কমপ্লেইন করেছি। এত বড় একটা হসপিটালে ডক্টররা এতটা দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারে? সুভার কথাটা শেষ হতেই কেউ বলে উঠেছে, লাভবার্ড, তুমি টেনশন করবে আমার জন্য? যার তার জন্য টেনশন করে চোখে নিচে ডার্ক সার্কেল ফেলছে কেন? চিন্তার সময় এমন কথা শুনে বিরক্ত হলো সুভা। পাশ ফিরে তাকালে দেখতে পেল গায়ে অ্যাপ্রন আর গলায় স্কোপটেস ঝোলানো অরণ্যকে। অরণ্যকে দেখা মাত্র সাব্বির সুভার পাশ থেকে সরে গিয়ে কয়েক হাত দূরে দাঁড়িয়েছে। অরণ্যের ঠোঁটের কোণে হাসি। সুভার দিকে তাকিয়ে পাশে থাকা আরডিশকে বলেছে ইমিডিয়েটলি রায়ানের ট্রিটমেন্ট শুরু করতে। অরণ্য চলে যাচ্ছিল। যেতে যেতে আবারও তাকালো সুভার দিকে। সুভা চিন্তিত মুখ দেখে মনে মনে বলছে, অরণ্য, এইটুকু দেখেই ঘাবড়ে গেল লাভবার্ড? তোমার দিকে যে হাত বাড়াবে তার হাতটাই কেটে ফেলবো আমি। অরণ্যের ঠোঁটে হাসি খেলে গেল। বিড়বিড় করে বলল, অন্যের শাস্তি দেখে এভাবে ভয় পেয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে যাওয়ার অপরাধে তোমাকেও যে শাস্তি পেতে হবে। আমাকে যেভাবে পুড়িয়েছ আমিও তোমাকে সেভাবেই পোড়াবো। জাস্ট ওয়েট আ ফিউ মোর ডেজ। ঠিক তখনই সুভা চোখ তুলে তাকায় অরণ্যর দিকে। চোখ মুখের গম্ভীর ভাব সরিয়ে হাসলো অরণ্য। তারপর সুভার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সুভা হাবাগোবার মতো তাকিয়ে থাকে অরণ্যের যাওয়ার দিকে। এই ছেলের এমন ব্যবহারের কারণ খুঁজে পায় না সে।
এই যে কখনো কখনো এমনভাবে সুভার দিকে তাকায়, মনে হয় তার প্রতি দীর্ঘদিনের জমে থাকা রাগ আর তীব্র ঘৃণা রয়েছে। পরক্ষণেই আবার হাসি মুখে এত ভালোবাসা জড়িয়ে থাকে। তাকে লাভ বার্ড বলে ডাকে। তখন সুভারও ইচ্ছে করে নিজের শক্ত খোলস থেকে বেরিয়ে এসে নিজেও অরণ্যকে ভালোবাসি বলতে, কিন্তু সে আটকা পড়ে যায় নিজের মনের কাছে, পরিস্থিতির কাছে। ম্যাম, আমি এখানে আছি, আপনি বাসায় চলে যান ড্রাইভার নিয়ে। অনেকক্ষণ তো হলো। সাব্বিরের ডাকে ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো শোভা। চিন্তার মাঝে সামান্য হাসলো। এই সাব্বির ছেলেটার সঙ্গে কোনোভাবেই গম্ভীর হয়ে কথা বলতে পারে না শোভা। সাব্বির ভাইয়া, আমি বয়সে আপনার থেকে অনেকটাই ছোট হব। ছোট বোনের মতো নাম ধরেই ডাকবেন আমাকে, যেভাবে কিরণ ভাইয়া ডাকে। হ্যাঁ? সাব্বির হেসে মাথা নাড়ালো। শোভা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ল তখনকার ঘটনাটা। মাথায় এলো কিয়ান আর কিরণের ব্যাপারটা। ভাই তো তার খুবই জেদি, হয়তো বাসায় গিয়ে আগে সব জিনিসপত্র ভাঙচুর করেছে। শোভা কিছু একটা ভেবে সেখানেই দাঁড়িয়ে পড়ল। রায়ানের ট্রিটমেন্ট চলছিল, আর এদিকে শোভাদের পাশে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়েছিল রায়ানের অ্যাসিস্ট্যান্ট ছেলেটা। তার সঙ্গে কথা বলে বুঝলো শোভা দেশে আপন বলতে কেউ নেই রায়ানের। রায়ান পরিবার সহ থাকতো কানাডায়, এখানে এসেছে মাস 3 হবে। বাংলাদেশে তার বাবার বিজনেস ছিল, অবশ্যই সেটা সামলাতেন রায়ানের চাচা, কিন্তু তিনি মারা যাওয়ায় আসতে হলো রায়ানকে। সুবার কেমন মায়া হলো সবটা শুনে। যত যাই হোক, ছেলেটার এই অবস্থার জন্য একটু হলেও দায়ী সে। সাব্বিরকে চলে যেতে বলে থেকে গেল সুভা। যতক্ষণ না রায়ানের জ্ঞান ফিরছে সেখানেই থাকবে। নিজের কেবিনের দরজার আড়াল থেকে কে একজন আর চোখে দেখছে সুবাকে। কপালে ভাঁজ পড়েছে তার, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ মুখে রাগের ছাপ। এই রাগের কারণ তো অবশ্যই আছে। সুভা ভাববে আরণ্যকে নিয়ে, স্বপ্ন সাজাবে তাকে ঘিরে। অন্য কারোর জন্য এত মায়া থাকবে কেন তার লাভ বার্থডের? অরণ্যের ভালো লাগলো না বিষয়টা। হাসপাতালের করিডোরে পাতানো সোফাটায় বসে আছে সুভা। অরণ্যের সঙ্গে কথা বলতে গিয়েছিল বটে, তবে কথা হয়নি। ডাক্তার মানুষ, ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। তাই অপেক্ষা করছে সুভা। বাসা থেকে তার আব্বু আর চাচি বারবার ফোন দিয়ে যাচ্ছেন। ইচ্ছে করেই ফোন ধরেনি সে, ধরলেই 1000টা প্রশ্ন ছুড়ে দেবেন তারা সুভার দিকে। এদিকে রায়ানের অ্যাসিস্ট্যান্ট বেচারার খুব খিদে পেয়েছে, আর কতক্ষণ এভাবে থাকবে? সুভা নিজেই তাকে যেতে বলল। ছেলেটা খুশি হলো খুব। 5 মিনিটের মধ্যে আসছি বলে চলে গেল। চারপাশে হালকা শীত পড়েছে। দিনের আলো কেটে গিয়ে সন্ধ্যা নেমেছে। সুভা সেখানেই বসে আছে। সারাদিনের ক্লান্তিতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারেনি সে। ঘুম ভাঙলে নিজেকে অন্য একটা জায়গাতে আবিষ্কার করে সুভা। আশেপাশে তাকিয়ে বুঝতে পারে এটা কোনো ডাক্তারের কেবিন। উঠে গিয়ে টেবিলটার দিকে তাকাতেই পরিচিত ছবি, তার নাম দেখতে পায়। বুঝতে বাকি নেই এটা অরণ্যর কেবিন, কিন্তু এখানে সে আসলো কিভাবে? যতদূর মনে আছে করিডোরে পাতানো সোফাটাতেই বসেছিল। ফোনটা হাতে নিলে দেখতে পায় বাড়ির সবার নাম্বার থেকেই কম বেশি অনেকগুলো কল এসেছে। সাব্বির ফোন দিয়েছে অনেকগুলো, না পেয়ে মেসেজ করেছে। মেসেজ চেক করে বুঝলো সুভা। সাব্বির আবারও নিতে এসেছে তাকে। দাঁড়িয়ে আছে হসপিটালের বাহিরে। সুভার মনে হলো এখন তার যাওয়া উচিত। রায়ানের হয়তো এত সময় জ্ঞান ফিরে এসেছে, তবে আজকে আর দেখা করবে না সুভা। উঠে চলে যেতে নিলেই মনে পড়ল যে কারণে আর যার জন্য এত সময় অপেক্ষা করলো তারই তো দেখা পেল না। আবারও বসে পড়ল সে। হাত দিয়ে ব্যাগটা খুঁজতেই চোখে পড়লো একটা চিরকুট, মেলে ধরল চোখের সামনে। আমার দেওয়া কালো শাড়িটা পরে ব্ল্যাক রোজ সেজে নদীর পাশে আসবে। অপেক্ষা করবো আমি, তুমি আসবে, আমি জানি। শোভা ভুরু কুচকে তাকিয়ে আছে চিরকুটটার দিকে। অরণ্য দেওয়া কালো শাড়ি মানে? সেদিন মনে হয়েছিল একটা শপিং ব্যাগ বাড়তি এসেছে তাদের সাথে। রুমে গিয়ে আবার দেখেও ছিল শোভা, কিন্তু কোনোভাবেই মনে করতে পারছিল না শাড়িটা সে কখন কিনেছে। তাহলে কি ওই শাড়িটা অরণ্যই রেখেছিল শোভার গাড়িতে? ড্রয়িং রুমে পাতানো সোফায় আজ শো অবস্থায় পড়ে আছে অরণ্য। হাতে থাকা রিমোট দিয়ে বারবার টিভির চ্যানেল বদলাচ্ছে। কিরণ এসে সামনে দাঁড়িয়ে পড়তেই বিরক্ত হলো অরণ্য। ধমক দিয়ে সরে যেতে বলল, কিরণ শুনল না। ভাইয়ের হাতে থাকা টিভির রিমোটটা কেড়ে নিয়ে টিভি অফ করে দিল কিরণ। সঙ্গে সঙ্গে সোফার কুশন কিরণের দিকে ছুঁড়ে মেরে অরণ্য বলল, কি করলি এটা? এই জন্যই তোকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে চাচ্ছি। আমি থাকলে তোমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে তাই না ভাইয়া? বিদেয় করে দিতে হবে না, আমি নিজেই চলে যাব। বোনের এমন অভিমানী কথায় বুকের ভেতরটা কেমন কষ্ট হলো অরণ্যের, কিন্তু বুঝতে দিল না কিরণকে। তখনই রান্নাঘর থেকে এলেন অরণ্যের আম্মু জাহানারা সুলতানা। একই সময় নিচে নামলেন অরণ্যের আব্বুও।
কিরণ সকাল থেকেই কিছু খায়নি, হয়তো অরণ্যের জন্য অপেক্ষা করছিল। জাহানারা সুলতানা ছেলে মেয়েকে খাবারের টেবিলে ডাকলেন। সব কিছু গোছগাছ করেই রেখেছেন তিনি। অপেক্ষা করছিলেন ছেলে আর তার বাবার জন্য। কিন্তু কিরণ রাগ দেখিয়ে খাবে না বলে দ্রুত তার রুমে চলে গেল। স্বামী স্ত্রী দুজনেই মেয়ের রাগ টের পেলেন। কথায় আর কাজে বোঝাই যাচ্ছে সকাল থেকে সে রেগে আছে সবার ওপর। জাহানারা সুলতানা ছেলের কাছে এসে কটমাট করে তাকিয়ে কঠিন কণ্ঠে প্রশ্ন করলেন তাকে, এক্ষুনি কিরণের বিয়ে দেওয়া কি খুব বেশি দরকার ছিল অরণ্য? আম্মু আগের ছোট্ট কিরণ নেই এখন, আর বিয়ে তো একদিন হবেই। ছেলে সুন্দর, ভালো জব করে, ইঞ্জিনিয়ার সে। সবার তাকে দেখে ভালো লেগেছে বলে আমি আসতে বলেছি। একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? নিজের বিয়ে করার নাম নেই, বোনকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিস। নিজের বিয়ের কাজটা এগোতেই তো বোনের বিয়ের আয়োজন করলাম। অরণ্য শেষের কথাটা শুনেননি তার আম্মু। এর আগেই তিনি চলে গেছেন সেখান থেকে। অরণ্যের খাওয়া শেষ হলে প্লেটে খাবার নিয়ে উপরে চলে গেছে। তার বাবা মা দুজনেই তাকিয়ে আছেন ছেলের যাওয়ার দিকে। অরণ্যের আব্বু অলিউর রহমানের ঠোঁটের কোণে হাসি। ছেলের মতলব একটু হলেও আন্দাজ করতে পারছেন তিনি। জানালার কার্নিশে ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে কিরণ। আজ কেন যেন কিয়ানের কথা খুব মনে পড়ছে তার। কেন হচ্ছে এমন? এমন অদ্ভুত টান অনুভব করছে কেন কিয়ানের প্রতি? বারবার ফোনে বলা কিয়ানের কথাগুলো কানে বাজছে তার। অরণ্যকে ফোন দেওয়ার আগে কিরণের ফোনে একটি অজানা নাম্বার থেকে কল এসেছিল। প্রথমে ধরেনি সে, কিন্তু বারবার কল আসায় মনে হলো পরিচিত কেউ হবে। কলটি রিসিভ করে কানে নিতেই পরিচিত এক কণ্ঠস্বর শুনতে পেল। থমকে গেল সে। বোঝার চেষ্টা করলো সে যা ভাবছে তাই কি না। কিয়ান অধৈর্য হয়ে ডাকলো কিরণকে। রাগিনী, কথা বলো। এই নামটা শুনে কিরণের বুঝতে সমস্যা হয়নি যে ফোনের অপর প্রান্তে থাকা মানুষটা কিয়ানি। নিজেকে স্বাভাবিক করে কিয়ানের দিকে প্রশ্ন ছুড়ে দিল সে। আপনি কি কিয়ান ভাইয়া বলছেন? হঠাৎ করে ভাইয়া ডেকে এত সম্মান দিচ্ছ যে? আগে তো কখনো এসব নামে ডাকুনি আমাকে। আগে ডাকিনি, এখন থেকে ডাকবো। আপনি সুভার ভাইয়া আর আনহাপুর ছোট ভাই, তাহলে তো আমার ভাইয়াই হবেন। প্রেয়সীর মুখে ভাইয়া ডাক শুনে রাগ হলো কিয়ানের। মেজাজ দেখিয়ে বলল কিরণকে। এতদিন যখন ডাকুনি, এখনো ডাকবে না? কিরণের মন এমনিতেই খারাপ ছিল, কিন্তু এখন কিয়ানের সঙ্গে কথা বলে মনটা ভালো হয়ে গেছে তার। ঝগড়া করার একটা বাহানা পেয়েছে সে। কিরণ তো জন্মগতভাবেই ঘাটতারা। এত তাড়াতাড়ি কিয়ানের হাতে হ্যাঁ মিলাবে না। কিয়ানকে রাগাতে আবারও বলল কিরণ। এতদিন ডাকিনি তাতে কি, এখন ডাকবো। না, ডাকবে না। হ্যাঁ ডাকবো। কেমন আছেন কিয়ান ভাইয়া? ভবিষ্যৎ বাচ্চার আব্বুকে ভাইয়া বলে ডাকলে আল্লাহ পাপ দিবেন রাগিনী। দিলে দিবেন, বাচ্চার বাপকে ভাইয়া ডাকার অনেক শখ আমার। তুমি মানছো তাহলে আমি তোমার বাচ্চার বাবা হব? হ্যাঁ। কথাটা অর্ধেক বলেই থেমে গেল কিরণ। ফোনটা দ্রুত কান থেকে সরিয়ে নিয়েছে। জিভ কেটে ভাবছে বলদির মতো এতক্ষণ কি না কি বলে ফেলেছে। লজ্জায় 1 মিনিটও দেরি না করে সে ফোনের লাইন কেটে দিয়েছে। মিনিট কয়েক পরে কিয়ান আবার ফোন দিয়েছে, কিন্তু এবার ইচ্ছে করেই রিসিভ করেনি কিরণ। বারবার রিংটোন বেজে ফোন কেটে যাওয়ায় কিয়ান মেসেজ দিয়েছে তাকে। এবার কিরণ আস্তে আস্তে ফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনে ঢুকলো। কিয়ান মেসেজ পাঠিয়েছে কিরণকে। আমার দেয়া বার্থডে গিফটটা খুলে দেখোনি নিশ্চয়ই। তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চেয়েছিলাম, সেই উত্তরের অপেক্ষায় বসে আছি এখনো। পুরো মেসেজটা না পড়েই কিরণ উঠে গিয়ে কাবার থেকে কিয়ানের দেওয়া গিফটটা বের করলো। একটা সুন্দর দামি ড্রেস আর একটা চকলেট বক্সের ভেতরে বেশ কয়েকটা চকলেট। ড্রেসের রং আর চকলেটগুলো কিরণের পছন্দের। সবসময় ঝগড়াঝাটি হলেও আগে যখনই কিয়ানদের বাসায় যেত, কিয়ান তার জন্য পছন্দের চকলেটগুলো নিয়ে আসতো। চকলেটের বক্সটা খুলতেই সেখানে বেশ কয়েকটা কাগজের টুকরো দেখতে পেল কিরণ, যেগুলো লাভ আকৃতিতেই কাটা হয়েছে। তার মধ্যে একটা হলুদ চিরকুট। কিরণ আগে কাগজের টুকরোগুলোই হাতে দিয়ে দেখল। অবাক হলো, সবগুলো কাগজের টুকরোতে একই কথা লেখা, ভালোবাসি রাগিনী। মনে প্রশ্ন জাগলো কিরণের, তবে কি কিয়ান সত্যি তাকে ভালোবাসে? তার সাথে দেখা হলে ঝগড়া করা ছেলেটা তাকে ভালোবাসে? ভাবতেই পারছে না কিরণ। নাকি কিয়ান মজা করে এসব বলেছে? সুভার সাথে অরণ্যের বিয়ে ভাঙার কারণটা কারোরই অজানা নয়। সুভা যাওয়ার পর কিয়ানের সাথে অরণ্যের ঝামেলা হয়েছে কয়েকবার। সেই রাগে অরণ্যকে শান্তি দিতে তো কিরণের সাথে নাটক করতেই পারে কিয়ান, কিন্তু কিরণের কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে কিয়ানকে, সেও যে ভালোবাসে তাকে।
হলুদ চিরকুটটা মেলে চোখের সামনে ধরতে সেখানে একটা জায়গার নাম দেখতে পেল কিরণ। কিয়ান তাকে সেখানে যেতে বলেছে। মন খারাপ হয়ে গেল কিরণের। ধপ করে বিছানায় বসে পড়ল। মনে মনে ভাবছে, এই গিফটটা সে আগে কেন খুলে দেখল না। কিয়ানকে কিরণ পছন্দ করে, এটা অস্বীকার করবে না সে। কিন্তু কিয়ানের কথা যদি সত্যি হয়, যদি সে সত্যি কিরণকে ভালোবাসে, তাহলে যে অনেক দেরি হয়ে গেছে। কেন হলো এমন?